বাজেটে ২০২৬-এ আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমরা এই বিরতিতে যাওয়ার আগে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া দুজন অর্থনৈতিক বিশেষজ্ঞের বক্তব্য শুনিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। আমি পার্থদা যেটা জানতে চাইবো যে এক্ষেত্রে আমরা দেখলাম আজকে যে বাজেট পেশ করা হলো সেখানে আশা করা হয়েছিল যে সামনে 5 রাজ্যের নির্বাচন রয়েছে, তার মধ্যে আমাদের রাজ্য অন্যতম। আমাদের রাজ্যের জন্য গতবার যেমন বিহারের ক্ষেত্রে হয়েছিল, বিহারকে ঢালাও প্রজেক্ট দেওয়া হয়েছিল নীতিশ কুমারের সরকার যাতে আবারও ব্যাক করে এবং এনডিএ সরকার গঠন হয় বিহারে। সেজন্য আমরা দেখেছিলাম বিহার একের পর এক প্রজেক্ট পেয়েছিল। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব আসছেন, বলছেন এ রাজ্যের দখল নেবেন, আমাদেরও একটা এক্সপেকটেশন ছিল। সেক্ষেত্রে বাংলা তো প্রায় কিছুই পেল না। কিভাবে দেখছেন? মানে কেন্দ্রীয় নেতৃত্ব কি এ রাজ্যে গুরুত্ব দেয় না, নাকি তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে ওরা পাবে না বলেই দিল না? কোনটা মনে করে কংগ্রেস? হ্যাঁ, দেখুন, রাজনীতি ছাড়া তো বাজেট হয় না। তবুও যেহেতু আজকে বাজেটের দিন, সেই জন্য আমি যতখানি সম্ভব রাজনীতিটা পরিহার করে বলার চেষ্টা করছি। আমি একটাই লাইনে বলবো যে বাজেটটা দেখে যেটা মনে হয়েছে যে কেরালাতে ভারতীয় জনতা পার্টি একখানা সিট জিততে পারে, ত্রিবান্ধম। সেই একটা সিটের স্টেকের জন্য তারা কেরালাকে যতটা দিয়েছে, সেই অনুযায়ী পশ্চিমবাংলার 294টা সিটের গুরুত্ব তাদের কাছে অনেক লঘু বলে মনে হয়েছে, অন্তত বাজেটটা দেখে। যাই হোক, আমি এবার বাজেটের ক্ষেত্রে আসছি। সেটা হচ্ছে, দেখুন, আমরা এমন একটা সময় এই বাজেটটা দেখছি। সেটা প্রথম কথা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের বাজেট মানে শুধু ভারতবর্ষের অবস্থা নিয়ে একটা বাজেটকে চিন্তা করলে হবে না। সারা পৃথিবীর রাজনৈতিক অর্থনৈতিক পরিমণ্ডল নিয়ে, সামনে ট্রাম্প, সব কিছু নিয়ে এই ভারতবর্ষের বাজেট। কিন্তু মুশকিলটা হয়ে গেছে কি, দেখুন, বারবার করে যেটা মানে আজকে যেটা প্রধানমন্ত্রী বললেন শুনে খুব ভালো লাগলো যে এবারে বাজেটটা দারুণ বাজেট। তার মানে উনি কি বলতে চাইলেন যে আগের বারে যে বাজেটগুলো ছিল সেগুলো খুব একটা ভালো ছিল না, এবার এটাই সবচেয়ে ভালো বাজেট হয়েছে। আচ্ছা, আগেরগুলো উনি বলেছিলেন বেশ ভালো বাজেট, তাহলে প্রত্যেকটা বাজেটই যদি ভালো বাজেট এই মনে করে যদি আমরা আলোচনাটা করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা বাজেটের ওনার থ্রাস্ট পয়েন্টের একটা বড় জায়গা ছিল মেক ইন ইন্ডিয়া। এই মেক ইন ইন্ডিয়াতে সবচেয়ে যেটা বড় ফেলিওর, এটা সরকারের মানে আমাদের এটা কথা না, এটা সরকারের দেওয়া সংখ্যা। সেটা হচ্ছে যে 2014-এ যখন আমরা গেছিলাম, তখন জিডিপিতে ভারতবর্ষের এই ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে মানে কি বলবো শেয়ার ছিল, সেটা ছিল 16%। আজকে সেটা নেবে দাঁড়িয়েছে কম বেশি 12%। তাহলে মেক ইন ইন্ডিয়া সবচেয়ে বড় ফেলিওর তো এটা। আমি জাস্ট একটা সেগমেন্টের কথা বলছি। ধরুন পেট্রোল ডিজেল, আমরা যতদিন ছিলাম ভারতবর্ষ যা পেট্রোল ডিজেল লাগতো তার 23% আমাদের দেশে হতো, কিন্তু আজকে সেই শতাংশটা 15%-এর নিচে নেমেছে। তাহলে এই যে ডাউনফলগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে? আর একটা কথা যেটা আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের অর্থনীতি হয়তো এখনো বেরোতে পারেনি সেই জায়গা থেকে। ট্রাম্পের কথা যাই বলুন, কোভিডের কথা যাই বলুন, সবচেয়ে বড় প্রবলেম কি হয়েছে এখানে না, একটা সারা পৃথিবীতে এটা অর্থনীতির নিয়ম যে যেখানে জিএসটির মতো একটা অর্থ ব্যবস্থা আসবে তখনই যখন সেই অর্থনীতিতে ক্যাশ ফ্লোটা খুব ভালো অবস্থায় থাকে। ক্যাশ ফ্লো যদি ভালো অবস্থায় না থাকে, তাহলে জিএসটি সেই সময় আনলে যে সমস্যা ক্যাশের হয়। কথা বলছেন সেই ক্যাশ তো এখন না, 92 টাকায় পৌঁছে ভারতবর্ষের গিয়েছে সমস্যা ডলারের হয়েছে নিরিখে। যে ডিমানিটাইজেশনের 9 মাসের মাথাতে এই জিএসটি আনা হয়েছিল, যখন ভারতবর্ষের অর্থনীতিতে ক্যাশ ফ্লোটা ছিল খুব কম, যার জন্য জিএসটিটা পিক আপ করতে পারেনি। এবং যার জন্য যেটা হয়েছে, এই কিছুদিন আগে যে জিএসটি রেটগুলোকে যে কমানো হলো, দেখা যাবে যে যে গত 7-8 বছরে আমি যেটা বললাম যে 100 লক্ষ কোটি টাকার বেশি টাকা সরকার কিন্তু জনগণের পকেট থেকে তুলে নিয়েছে, বেশ, বাধ্য হয়েছে আমি আসছি। তুলতে। আমি একটা ছোট প্রশ্ন করে নেব সৌভিকবাবুকে, বিশিষ্ট অর্থনীতিবিদ। এই এই যে আজকে যা যা প্রস্তাব এলো তার মধ্যে এই মুহূর্তে 92 টাকায় পৌঁছে গিয়েছে পার ডলার ভারতীয় মুদ্রায়। তো সেটার পাশাপাশি এই যেগুলো আমরা দেখেছিলাম, যে আর্থিক সমীক্ষা প্রকাশ করেছিলেন আনন্দ নাগেশ্বরন, সেখানে যে যে স্টেপগুলো নেওয়া দরকার বলে মনে হয়েছিল তার কি কোনো প্রতিফলন দেখলেন? টাকা বাড়ানোর কোনো কিছু দেখলেন? ট্রাম্পকে জবাব দেওয়ার মতো কিছু দেখলেন? দেখুন, ট্রাম্পকে জবাব দেওয়ার মতো যেটা বলা হচ্ছে ট্রাম্প প্রুফ, বুলেট প্রুফের মতো ট্রাম্প প্রুফ ইকোনমি, সেটা মাদার অফ অল ডিলস, যে ট্রেড চুক্তিটা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, সেটার সম্বন্ধে আমি না এসে আমি বরঞ্চ বাজেটের দিক থেকে যেটা আপনি বললেন অঙ্কুরদা, যে অর্থনৈতিক সমীক্ষা যেটা ইকোনমিক সার্ভেতে কয়েকটা দিক বলা হয়েছে। দেখুন, প্রথমেই যেটা বলা হয়েছিল যে অন্তর্ভুক্তিমূলক
টেকসই উন্নয়ন, মানে যেটাকে আমরা বলি ইনক্লুসিভ গ্রোথ বা গ্রোথ ফর অল। এবং আজকে আমরা এটাই আলোচনা করছিলাম যে এই যে গ্রোথ ফর অল মানে আমরা কি সত্যিই পৌঁছতে পারলাম প্রান্তিক মানুষের কাছে? অরিজিতা ম্যাম একটু আগেই বলছিলেন ওনার ইয়েতে যে আমাদের শেখানো একদম আমরা যখন স্টার্ট করি কিনেশিয়ানিজমের তত্ত্ব অনুযায়ী কনজামশন ড্রিভেন। এবার দেখুন কনজামশন ড্রিভেন, আমি এই প্রসঙ্গটা একটু আগে উত্থাপন করেছিলাম যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বোঝার বিষয় আছে যে কর ছাড় দিলেন, কর ছাড় আমাদের কর কত শতাংশ মানুষ দেন ম্যাডাম বলছিলেন। এখানে আর একটা বিষয় আছে যে সেটা অপরিবর্তিত, আমি ভুলে গেলাম সেটার সঙ্গে কিছু সম্পর্ক আছে বলে এই মুহূর্তে ধরুন করের অংশটাকে বাদ দিলাম। যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমস, মানে কেনেজিয়াম তথ্য অনুযায়ী হচ্ছে যেটা, ধরুন আমি যদি ক্যাশ ট্রান্সফার করি তার যে মাল্টিপ্লায়ার এফেক্টটা সেটা অনেক বেশি। এবার এই ক্ষেত্রে আপনি যেটা দেখবেন আজকের বাজেটে সেটা কিন্তু আমরা পেলাম না, যে এই যে মাল্টিপ্লায়ার এফেক্টটা কোথায় ক্যাশ বেনিফিট ট্রান্সফার স্কিমস কিছু কি দেখলেন যে যেটার ইম্প্যাক্টটা পড়বে? এই যে বারবার আপনি যেহেতু অর্থনৈতিক সমীক্ষার কথা বলছেন, কনজামশন ড্রিভেন আমরা বলছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমরা একটু আগে আলোচনাও করছিলাম যে এটা বরঞ্চ একটা ইনফ্রাস্ট্রাকচার সাপ্লাই সাইড ড্রিভেন হয়ে যাচ্ছে। আমরা বলছি বোধহয় ডিমান্ড ড্রিভেন, কিন্তু যে বাজেটে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হয়তো সাধারণ মানুষের কাছে মনে হতে পারে যে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড এবং এটা সাপ্লাই সাইডকে কেটার করছে। প্রশ্নটা হচ্ছে আপনি সাপ্লাই সাইডে একটা গ্রোথ আনলেন, কিন্তু সেটা কে চাহিদাটা মেটাবে? আপনি তো সেই মার্জিনাল প্রোপেন্সিটি কনজাম্পশনের যে উচ্চ শ্রেণীর সেই জায়গা লোকগুলো থেকে একটা রয়েছে, বিষয় উঠে যাচ্ছে যে সাধারণ প্রান্তিক মানুষের আয় কতটা দেখাতে পেরেছে। এখানে উপস্থিত চারজনেই এই প্রশ্ন তুলে দিয়েছেন, আমি তার উত্তর খুঁজবো। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এখানে রয়েছেন, তারা এই যে অর্থনৈতিক যে প্রশ্নগুলো তার উত্তর নিশ্চয়ই তিনি দেবেন, সেই উত্তর শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় এসে গিয়ে